এই যে চার্টার বিমানটি ভেঙে পড়ে যাতে মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর, সেটি 15 বছর বয়স বলে জানা যাচ্ছে। এইটা হচ্ছে ঘটনার মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাপের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মুম্বাই থেকে রওনা দিল সকাল 8টা নাগাদ, এরপর 8:45 নাগাদ বারাণসীতে একেবারে ল্যান্ড করার আগের মুহূর্তে যান্ত্রিক ত্রুটি সম্ভবত বুঝতে পারেন পাইলট এবং প্রথমবার অবতরণে অসুবিধা হওয়ায় দ্বিতীয়বার অবতরণের অনুমতি চান, মেডে কল পাঠান, কিন্তু অবতরণের অর্থাৎ ল্যান্ড করার আগেই মুখ থুবড়ে পড়ে এই বিমান, যাতে মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। এখন এই দুর্ঘটনা ঘটল কিভাবে বা প্রাথমিকভাবে কোন কোন সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে জানবো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, দেখো সুব্রজিৎ, যে সিকোয়েন্সগুলো এখন অব্দি উঠে আসে সেটাতে আমরা জানতে পারছি কি আজকে কুয়াশা ছিল, অনেক ফগ ছিল পুনে এবং বারামাতির এরিয়াতে, ভিজিবিলিটি খুবই লো ছিল এবং যখন বারামাতি এয়ার স্ট্রাইপটাও ভিজিবল খুব একটা ছিল না, সেখানে নাইট ল্যান্ডিং এর ফ্যাসিলিটি নেই। পাইলট যখন প্রথম অ্যাটেম্প করে ল্যান্ডিং এর জন্য ভিজুয়াল একটা সমস্যা ছিল, সেক্ষেত্রে ল্যান্ডিং এর সফল হয়নি। সেক্ষেত্রে রাইট টার্ন নিয়ে আবার পাইলট পেছনে চলে যায়, কিছু হাইটে যায়, আর সেকেন্ড অ্যাটেম্প যখন নেয় কি তাকে আবার সেকেন্ড অ্যাটেম্প করে সেখানে ল্যান্ড করতে হবে এবং তখনই কিন্তু তার সন্দেহ হয় কি কিছু একটা ডিফিকাল্টি হচ্ছে। সে সময় মেডে কল করে এবং মেডে কল করার পরেই কিন্তু ক্র্যাশ হয়ে যায় ঠিক রানওয়ের একটু ওপরে। মনে করা হচ্ছে কি এটা প্রায় 250 থেকে 200 ফিট উপরে যখন ছিল এই জাহাজটি, সেখান থেকে ক্র্যাশ ল্যান্ড হয়েছে এবং তারপরে কিন্তু গ্রাউন্ডে যখন পড়ে যায় জাহাজটি সেই সময় ব্লাস্ট হয়। সেটার মধ্যে স্থানীয়রাও বলছেন কি পরপর ব্লাস্টের হয়, সেখানে আগুন বেরিয়ে আসতে তারা দেখেন সেখানে। এবং তারপর এই ঘটনার এই মুহূর্তে প্রাথমিকভাবে এটাই এখন স্কেচ তৈরি করা হচ্ছে। তবে কেন এই ব্লাস্ট হলো এবং কেন এয়ার ক্র্যাশ হলো সেটা আনুষ্ঠানিকভাবে হয়তো তদন্ত করে জানা যাবে, কিন্তু প্রাথমিকভাবে এই সিকোয়েন্স অফ ইভেন্টসগুলো ডিজিসি এর কাছে এসছে। 5 জন যারা ছিলেন আজকে সকালে 7টার সময় মুম্বাই এয়ারপোর্টে সূচিত করা হয় কি এই ফ্লাইট এখান থেকে যাবে বারামতি এবং সেই পারমিশন চাওয়া হয় 7টার সময় টেক অফের জন্য। 7টার সময় সেখানে টেক অফ করে সেই ফ্লাইট এবং 8টা 45 নাগাদ পৌঁছানোর কথা ছিল বারামতি এবং সেখান থেকে আজকে কিছু কর্মসূচি ছিল অজিত পাওয়ারের, সেটাতে তিনি যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে ঠিক ল্যান্ডিং এর সময় কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং ফার্স্ট অ্যাটেম্প্ট ফেল করে ল্যান্ডিং এ, দ্বিতীয় অ্যাটেম্পটে যখন করছিলেন পাইলট ল্যান্ডিং করানোর সময় সেই সময় ক্র্যাশ হয়েছে। এটা প্রাথমিকভাবে এখন উঠে আসছে। তবে কেন এই ক্র্যাশ এভাবে হলো সেটা এখন অফিসিয়াল রিপোর্টগুলো আসার পর জানা যাবে। কিন্তু যেই কোম্পানির এই সার্ভিসেসটা দেয় সেটা দিল্লি বেস্টেড কোম্পানি, তাদের কাছে আরো 6টি এয়ারক্রাফট এই ধরনের রয়েছে এবং বিভিন্ন জায়গায় সেটা তারা চার্টার সার্ভিসে দিচ্ছেন। সেক্ষেত্রে তারা বলছেন এটাতে কোনো ত্রুটি ছিল না, কিন্তু এত বছর পুরনো একটা জাহাজ কি সমস্যা ছিল সেটা হয়তো তদন্তের পর উঠে আসবে। কিন্তু একটা প্রশ্ন উঠছে কি 15 বছর পুরনো ছিল, রিপেয়ারিং গুলো ঠিক ছিল কিনা বা অন্য কোনো সমস্যা ছিল কিনা, সেটা তদন্তের পর উঠে আসবে। কিন্তু প্রাথমিক যে ভাবে দেখা যাচ্ছে কি ল্যান্ডিং এর সময় কিন্তু সমস্যাটা হয়েছে যখন মেডে কল দেয় পাইলট এবং ফোর্স ল্যান্ডিং তিনি করানোর চেষ্টা করছিলেন, সেই সময় ক্র্যাশ হয় এবং 5 জন যারা ছিলেন 5 জনের মৃত্যু হয়েছে। বিজেন্দ্র ধন্যবাদ। এবার যে সময় দুর্ঘটনাটি ঘটে অর্থাৎ 8:45 নাগাদ প্রথমবার অবতরণে সমস্যা হয়, দ্বিতীয়বার অবতরণের সময় অনুমতি চান এই বিমানের পাইলট এবং সেই অবতরণের ঠিক আগের মুহূর্তে মেডে কল দেন পাইলট। মেডে, আমি আরেকবার আপনাদের বলি, এই মেডে কল পাইলট তখনই দেন যখন তিনি একটা বিপদ অনুভব করেন। বিপদ সংকেত হিসেবে মেডে কলকে ধরা হয়। 3বার মেডে কল দিয়ে থাকেন পাইলট এটিসিকে এবং সেই মেডে কল দেওয়া মাত্রই ঠিক 200 থেকে 250 ফুট ওপরে যখন ছিল মাটি থেকে, ঠিক তখনই তাতে দুর্ঘটনা ঘটে এবং মুখ থুবড়ে পড়ে এই বিমান। স্থানীয় বাসিন্দারা বলছেন, যারা প্রত্যক্ষদর্শী, পরপর মুখ থুবড়ে পড়ার পরই পরপর কতগুলো বিস্ফোরণ হতে তারা দেখেন, সেই শব্দ পান। যারা দেখেছেন ঘটনার মুহূর্তের সাক্ষী যারা, এমনই এক ব্যক্তির বক্তব্য এইখানে আপনাদের সামনে রাখবো। ये हमने देखा कि एयरप्लेन जब नीचे आया था ऐसा लग रहा था उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। हम देखे कि हमें लगा नहीं क्रैश हो गया है, लेकिन एयर ट्रैप पे उतरेगा ऐसा लगा, उतर रहा है, लेकिन क्रैश हुआ और उसके बाद स्फोट हो गया उसका ज़बरदस्त। स्फोट होने के बाद वो हम देखने आए, पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसके बाद बहुत लोग आ गए और उसने निकालने की कोशिश की, लेकिन बड़ी आग लगी उसके कारण कोई मदद नहीं कर सकता। लेकिन सब आ गए, तब बाद में उसको उसमें आजिदा था। ये हमारे लिए बहुत शौक की बात में है
कि हमें बता नहीं सकते हम बात में ऐसा, लेकिन हमने देखा है कि पायलट ने भी ट्राई किया होगा कि लैंडिंग करने का, लेकिन लैंडिंग हुआ नहीं है। ये बहुत शौक वाली घटना है। हमने देखा पूरा एक नीचे आ रहा था, ट्रैप पे आ रहा था, ट्रैप के नज़दीक एक 100 फुट से नज़दीक आके गिर गया है। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে বিমানটা দুর্ঘটনাগ্রস্ত হলো কিভাবে, কি কারণে ঘটলো দুর্ঘটনা। বেশ কিছু সম্ভাবনার কথা তুলে ধরেছেন প্রাক্তন পাইলট আশরাফ শেখ। যদি এখানে যখন মেডে করেছে তখন আমাদের বুঝতে হবে কোনো এমার্জেন্সি তখন ছিল, যেটা হচ্ছে যে হয় ফুয়েল কম ছিল, তেল কম হয়ে যাচ্ছে, তো ল্যান্ড করতেই হতো সেকেন্ড টাইমের মধ্যে, তখন হয়তো ল্যান্ড করেছে। তো এগুলো আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আসার পরেই আমরা বুঝতে পারবো। তারপরে হচ্ছে যে একটা তো ইঞ্জিন ফেলিয়ার হতেই পারে, যে সেকেন্ড টাইমে ল্যান্ড করার সময় ইঞ্জিন একটা ফেল হয়ে গেল, বা হাইড্রোলিক ফেলিয়ারের হয়ে গেছে। হাইড্রোলিক ফেলিয়ার হয়ে গেলে ইটস ভেরি ডিফিকাল্ট টু স্টিয়ার দ্য এয়ারক্রাফট, মানে এয়ারক্রাফটটাকে প্লেনটাকে নিয়ে আসা যায় না রানওয়ে পর্যন্ত, সেটাও একটা হতে পারে, মানে সম্ভাবনা অনেক। তো আমরা ইনভেস্টিগেশনের পরেই আমরা বুঝতে পারবো যে কি হয়েছিল এয়ারক্রাফট। আর এই এয়ারক্রাফটের ট্র্যাক রেকর্ড খুবই ভালো, অলদো এটা 2010 বিল্ড, মানে 15-16 বছর পুরনো এয়ারক্রাফট, কিন্তু মেনটেনেন্স যদি হয়ে থাকে তো সেখানে আমাদের কোনো মানে ভালো মেনটেনেন্স যদি হয় সেখানে চিন্তা করার কোনো জায়গা রাখে না। এবারে আমরা ওই মেনটেনেন্স রিলিজ থেকে আমরা বুঝতে পারবো যে মেনটেনেন্সটা ঠিক করে হয়েছিল কিনা, আগের ফ্লাইটে কোনো গোলযোগ ছিল কিনা। যদি গোলযোগ থাকে তাহলে আগের যে পাইলট ওনারা লিখে যায় যে আমার অবজারভেশনে এটা প্রবলেম ছিল, তখন ইঞ্জিনিয়ার ওটাকে আবার সার্টিফাই করে, চেক করে, তারপরে চেক করার পরে সার্টিফাই করে তারপরে এয়ার ওয়ার্দিনেস সার্টিফিকেট দিলে তখন প্লেনটা আবার সেকেন্ড ফ্লাইটে যেতে পারে। তো এইগুলো এখন ইনভেস্টিগেশন করার পরেই আমরা একটা জায়গায় আসতে পারবো যে কিভাবে বা কেনই বা এই মর্মান্তিক ঘটনাটা হলো। ফের নিয়োগের দাবিতে কলকাতায় বিক্ষোভ, মাদ্রাসায় নিয়োগের দাবিতে ধর্মতলা বিক্ষোভ দেখানো হয়, আর সেই বিক্ষোভে উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিক্ষোভকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।